আমি আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলা এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মানুষকে। আমাকে ধন্যবাদ জানানো হয়েছে এই সংসদের পক্ষ থেকে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। মালয়েশিয়া এবং চায়না বিজয় করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হাসি মুখে দেশে ফিরেছেন। আপনার সাম্প্রতিক মালয়েশিয়া এবং চীন সফরের ফলে দেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে বলে সবাই অভিমত ব্যক্ত করেছেন এবং বাংলাদেশের অর্থনীতিকে, পররাষ্ট্রনীতিকে এক নতুন দিগন্ত সূচনা করেছেন আপনি এই সফরের মাধ্যমে। সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই সংসদের পক্ষ থেকে। দর্শক, এবার তৈরি হচ্ছে বাংলাদেশ মিয়ানমার এবং চীন করিডোর। প্লেন নয়, এবার বাংলাদেশ থেকে সরাসরি চীনে যাওয়া যাবে বাসে করেই। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এবং অর্থনৈতিক মানচিত্র কি এবার চিরতরে বদলে যেতে চলেছে? এই মুহূর্তে এসেছে এমন এক অভাবনীয় এবং যুগান্তকারী ব্রেকিং নিউজ যা পুরো বিশ্বের নিকেশ পুরোপুরি পাল্টে দিয়েছে। জনাব তারেক রহমানের যে রাষ্ট্রীয় সফর মালয়েশিয়া এবং চায়নায়, এই ক্ষেত্রে যে দিল্লির গদিতে আগুন লেগেছে, বিগত দিনগুলোতে বাংলাদেশের উপরে একক আধিপত্য বিস্তার করেছিল ভারত। কিন্তু এখন জনাব তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি সরকার এবং জনাব তারেক রহমানের যে কূটনৈতিক পাওয়ার, এইটা দেখা এখন ভারত বুঝে ফেলছে যে না, এখানে আর একক আধিপত্য বিস্তার করার সুযোগ নাই। তিস্তা সহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ চীনের একমত যে একমত প্রকাশ করতেছে। দাদাবাবুদের তো 3 মাসের পেট 9 মাস হয়ে যাবে। কারণ কেন জানেন? যে দাদাবাবুদের মাথা পেটে নিবে গেছে, কারণ আমাদের তারেক রহমান যেই লাইনে হাঁটতেছে, আমি আশা করি হঠাৎ করে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে এমন এক গোপন জ্বালানি চুক্তির দিকে এগোচ্ছেন যে দক্ষিণ এশিয়ার পুরো শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। তাদের সাজানো দাবার বোর্ডটি উল্টে গেছে। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সেই অলিখিত দাসত্বের প্রথাটিকে আক্ষরিক অর্থেই বুড়ো আঙুল দেখিয়েছেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া এবং চীন সফরে গিয়েছিল। সেখান থেকে দেশে ফিরেই দেশের জনগণকে এক বিশাল সুসংবাদ দিলেন, যা ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। এবং তার সাথে বাংলাদেশ এবং ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে, সেই উত্তেজনাকে কেন্দ্র করে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এমন এক সাহসী পদক্ষেপ নিয়েছে, যে পদক্ষেপের কারণে ভারতের যারা প্রধান আছে তাদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্ত বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। দর্শক, এবার তৈরি হচ্ছে বাংলাদেশ মিয়ানমার এবং চীন করিডোর। প্লেন নয়, এবার বাংলাদেশ থেকে সরাসরি চীনে যাওয়া যাবে বাসে করেই। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এবং অর্থনৈতিক মানচিত্র কি এবার চিরতরে বদলে যেতে চলেছে? বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপল থেকে ঠিক এই মুহূর্তে এসেছে এমন এক অভাবনীয় এবং যুগান্তকারী ব্রেকিং নিউজ যা পুরো বিশ্বের, বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক হিসেব নিকেশ পুরোপুরি পাল্টে দিয়েছে। চিটাগাং পোর্টকে আরো কিভাবে আধুনিকরণ করা যায় এবং আমরা একটা রিজিওনাল হাব হিসেবে গড়ে তুলতে পারি, যেখানে শুধু বাংলা। সফরের শেষ দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে এক হাই ভোল্টেজ এবং রুদ্ধশ্বাস বৈঠকে বসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আর সেই ঐতিহাসিক বৈঠকেই চীন ঢাকাকে দিয়েছে এক অবিশ্বাস্য মেগা প্রকল্প। মিয়ানমার হয়ে বাংলাদেশ থেকে সরাসরি চীনের ভূখণ্ড পর্যন্ত একটি বিশাল ইকোনমিক করিডোর বা অর্থনৈতিক সংযোগ সড়ক তৈরি করতে চাইছে বেইজিং। দর্শক, এর মানে কি দাঁড়ায় জানেন? এর মানে হলো অদূর ভবিষ্যতে ব্যবসার কাজ বা ভ্রমণের জন্য আপনাকে আর আকাশপথের দামি টিকিটের জন্য অপেক্ষা করতে হবে না, বরং বাসে বা ট্রেনে চড়েই বাংলাদেশ থেকে সরাসরি পৌঁছে যাবেন চীনের ইউনান প্রদেশে। শুধু তাই নয়, চট্টগ্রাম এবং মংলা বন্দরকে আন্তর্জাতিক হাবে রূপান্তর করা থেকে শুরু করে প্রতিরক্ষা খাতে 2+2 ডায়লগ, বহু প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা এবং রোহিঙ্গা প্রত্যাবাসন সবকিছু নিয়েই চীনের সাথে এক ঐতিহাসিক ও দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বে প্রবেশ করল নতুন বাংলাদেশ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর শুধু একটি দ্বিপাক্ষিক সফর নয়, এটি হলো বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির একটি বিশাল মাস্টার স্ট্রোক। দর্শক, শুক্রবার অনুষ্ঠিত এই মেগা বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহাদি আমিন সংবাদ সম্মেলনে যে খতিয়ান দিয়েছেন তা এক কথায় অভূতপূর্ব। সবচেয়ে বড় চমকটি হলো এই বাংলাদেশ মিয়ানমার চীন ইকোনমিক করিডোরের বিষয়টি। কানেক্টিভিটি বা যোগাযোগ ব্যবস্থা নিয়ে দুই নেতার মধ্যে অত্যন্ত গভীর এবং কৌশলগত আলোচনা হয়েছে। চীন প্রস্তাব করেছে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি সরাসরি সংযোগ স্থাপন করা হবে। দর্শক, যারা আন্তর্জাতিক ভূরাজনীতির খোঁজ রাখেন তারা ইতিমধ্যেই জানেন যে একসময় BCIM বা বাংলাদেশ চীন ভারত মিয়ানমার করিডোরের একটি প্রস্তাব ছিল, কিন্তু ভারতের আপত্তির কারণে সেটি দিনের পর দিন স্থবির হয়ে পড়ে আছে। ভারত ভয় পাচ্ছিল যে এই করিডোর হলে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে চীনের প্রভাব বেড়ে যাবে।
এবার সেই ভারতের পরোয়া না করে ভারতকে বাইপাস করে সরাসরি বাংলাদেশ, মিয়ানমার এবং চীন মিলে এই নতুন করিডোরের পথে হাঁটছে। এই করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তি বহুগুণ বাড়িয়ে দেওয়া, আন্তর্জাতিক বাণিজ্য এবং ইকোনমিক ট্রানজ্যাকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন বা বহুমুখী যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করা। সাধারণ মানুষের এর জন্য সবচেয়ে বড় আকর্ষণীয় দিকটি হলো সরাসরি সড়ক যোগাযোগ। এই করিডোর চালু হলে বাংলাদেশ সরাসরি চীনের মূল ভূখণ্ডের সাথে সড়ক এবং রেলপথে যুক্ত হবার মহাসড়ক হয়ে উঠবে। অর্থাৎ আপনি চাইলে ঢাকা, চট্টগ্রাম বা কক্সবাজার থেকে বাসে উঠে মিয়ানমারের রাখাইন স্টেটের ভেতর দিয়ে সরাসরি চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে পৌঁছাতে পারবেন। এটি শুধু যাতায়াতের সময় বা খরচই বাঁচাবে না, বরং বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য চীনের ট্রিলিয়ন ডলারের বিশাল বাজারের নিজেদের তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, কৃষি পণ্য রপ্তানির এক অভাবনীয় তৈরি করবে। এই একটিমাত্র করিডোর পুরো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক চেহারা চিরতরে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। দর্শক, এই করিডোরকে শতভাগ সফল করতে হলে বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ এবং বন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। আর ঠিক এই কারণেই চীন সরাসরি আগ্রহ দেখিয়েছে বাংলাদেশের প্রধান দুই সমুদ্র বন্দর অর্থাৎ চট্টগ্রাম এবং মংলা বন্দরের আধুনিকায়নে। আন্তর্জাতিক ভূ রাজনীতিতে বন্দর নিয়ন্ত্রণ অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। চীনের নিজস্ব একটি ভৌগোলিক সংকট রয়েছে, যাকে বলা হয় মালাক্কা ডিলেমা। চীনের বেশিরভাগ জ্বালানি এবং বাণিজ্য জাহাজ মালাক্কা প্রণালী হয়ে যাতায়াত করে, যা যে কোনো সময় আমেরিকা এবং তাদের মিত্ররা ব্লক করে দিতে পারে। এই ঝুঁকি এড়াতেই চীনের জন্য বঙ্গোপসাগরের সরাসরি অ্যাক্সেস অত্যন্ত জরুরি। চীন চায় চট্টগ্রাম বন্দরকে এমনভাবে আপগ্রেড বা উন্নত করতে যাতে এটি শুধু বাংলাদেশেরই নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার একটি বিশাল রিজিওনাল হাব বা আঞ্চলিক কেন্দ্র হিসেবে কাজ করতে পারে। চীনের আধুনিক প্রযুক্তি এবং বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা যদি আন্তর্জাতিক মানে উন্নীত হয়, তবে নেপাল, ভুটান বা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স রাজ্যগুলোও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এই বন্দর ব্যবহার করতে বাধ্য হবে। একই সাথে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা পোর্টকে আরো বেশি প্রোগ্রেসিভ বা সার্ভিস ওরিয়েন্টেড বা সেবামুখী করতে কারিগরি এবং অবকাঠামোগত উন্নয়নের বিশাল প্রস্তাব দিয়েছে চীন। বন্দরের এই অভাবনীয় আধুনিকায়নের ফলে বাংলাদেশের অর্থনীতিতে নতুন ট্রানজিট ফি এবং পোর্ট চার্জ থেকেই বিলিয়ন বিলিয়ন ডলারের নতুন রাজস্ব আদায়ের পথ উন্মুক্ত হবে। আন্তর্জাতিক কূটনীতিতে 2+2 ডায়ালগ হলো এমন একটি ফরম্যাট যা সাধারণত অত্যন্ত ঘনিষ্ঠ বা স্ট্র্যাটেজিক পার্টনারদের সাথেই হয়ে থাকে, যেমন ভারত ও আমেরিকা অথবা আমেরিকা এবং জাপানের মধ্যে এই ডায়ালগ রয়েছে। এর অধীনে দুই দেশের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ প্রতিনিধিরা নিয়মিত টেবিলে বসেন এবং স্ট্র্যাটেজিক বা কৌশলগত সংলাপ চালাবেন। এর মানে হলো বাংলাদেশের সামরিক বাহিনীর আধুনিকায়ন বা ফোর্সেস গোল 2030 বাস্তবায়নে চীন এখন থেকেই সরাসরি এবং আরো বড় পরিসরে কারিগরি এবং প্রযুক্তিগত সহায়তা দিবে। দর্শক, সবচেয়ে বড় কথা, বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি বা ভৌগোলিক অখণ্ডতাকে পূর্ণ সম্মান জানিয়ে চীন অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছে, গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশে যেভাবে মানুষের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটে, একটি নতুন সরকার এসেছে, তার স্বাধীন এবং সার্বভৌম পররাষ্ট্র নীতিকে বিশ্বের প্রতিটি দেশের সম্মান জানানো উচিত। চীনের মতো একটি বৈশ্বিক পরাশক্তির কাছ থেকে এই ধরনের প্রকাশ্য সমর্থন এবং সম্মান প্রদর্শন বাংলাদেশের বর্তমান তারেক রহমান সরকারের জন্য আন্তর্জাতিক অঙ্গনে এক বিশাল কূটনৈতিক বিজয়। দর্শক, দেশের উত্তরাঞ্চলের মানুষের জন্য এই সফরের সবচেয়ে বড় উপহারটি এসেছে তিস্তা নদীর ব্যবস্থাপনাকে কেন্দ্র করে। সহ পানি ব্যবস্থাপনায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায় এবং মংলা পোর্টকে আরো বেশি প্রোগ্রেসিভ করবার জন্য ভারতের সাথে দীর্ঘদিনের পানি বঞ্চনার শিকার হবার পর প্রতি বছর শুষ্ক মৌসুমে উত্তরাঞ্চল যখন মরুভূমি হয়ে যায় এবং বর্ষার বন্যায় যখন ভাসে, তখন তিস্তা মহাপরিকল্পনা ছাড়া আর কোনো উপায় ছিল না। ভারতের আপত্তির কারণে বিগত দিনে এই প্রকল্প আলোর মুখ দেখেনি, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের সাহসিকতার সাথে বাংলাদেশের বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা এবং দেশের নদী ব্যবস্থাপনায় চীনের কাছে প্রস্তাব তুলে ধরেন এবং চীন তাদের সর্বাত্মক কারিগরি এবং আর্থিক সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেছে। অন্যদিকে বাংলাদেশের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় গলার কাটা হলো রোহিঙ্গা সংকট। বেইজিং এ এই সংকট নিয়েও অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশ নিজের অবস্থার একেবারে স্পষ্ট করে বলেছে যে আমরা নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ উপায়ে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তন চাই। এই বিষয়ে সরাসরি চীন কথা দিয়েছে যে মিয়ানমারের সাথে যে কোনো দ্বিপাক্ষিক ডায়ালগে চীন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে এবং এই সংকট সমাধানে সর্বাত্মক ফেসিলিয়েট বা সহযোগিতা করবে। দর্শক, অর্থনৈতিক এবং পুঁজিরক্ষার পাশাপাশি চীনের সফট পাওয়ার বা কূটনৈতিক উদারতারও বেশ কিছু দারুণ দৃষ্টান্ত দেখা গেছে এই সফরে। বৈশ্বিক মঞ্চে ডলারের আধিপত্য কমাতে লড়াইয়ে থাকা শক্তিশালী অর্থনৈতিক জোট ব্রিক্স এর মেম্বারশিপ বা সদস্য পদের জন্য বাংলাদেশ যখন আনুষ্ঠানিকভাবে আবেদন করবে, চীন সেই পদক্ষেপকে স্বাগত জানাবে এবং ঢাকাকে পূর্ণ সমর্থন দেবে বলে সুস্পষ্ট আশ্বাস দিয়েছে চীন। ব্রিক্সে যুক্ত হতে পারলে বাংলাদেশের নিজস্ব মুদ্রায় বাণিজ্যের সুযোগ পাবে, যা ডলারের উপর চাপ কমিয়ে বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশে পরিণত করবে। কিন্তু ঠিক এই মুহূর্তে আমাদের চোখের আড়ালে বঙ্গোপসাগরের হাজার হাজার ফুট গভীরে ঘটে চলেছে এক ভয়ঙ্কর নীরব ডাকাতি।
এমন এক বৈজ্ঞানিক ডাকাতি যার শব্দ নেই, ধোঁয়া নেই, যুদ্ধ নেই, কিন্তু ক্ষতির পরিমাণ ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের নিজের গ্যাস কোথায় যাচ্ছে? কেন বছরের পর বছর আমরা বিদেশ থেকে এলএনজি কিনে অর্থনীতি ধ্বংস করছি? আর কেন হঠাৎ করেই প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে এমন এক গোপন জ্বালানি চুক্তির দিকে এগোচ্ছেন যা দক্ষিণ এশিয়ার পুরো শক্তির ভারসাম্য বদলে দিতে পারে? আজ আমরা তুলে আনব বঙ্গোপসাগরের তলদেশে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর আন্তর্জাতিক মেগাপ্ল্যানের এক্সক্লুসিভ ইনসাইড স্টোরি। বঙ্গোপসাগর শুধু একটি সমুদ্র নয়, এটি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। এই সমুদ্রের নিচে লুকিয়ে আছে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস, যার উপর দাঁড়িয়ে বদলে যেতে পারে বাংলাদেশের পুরো অর্থনীতি। কিন্তু ভয়ঙ্কর বাস্তবতা হচ্ছে, যে সম্পদ আমাদের ভবিষ্যৎ বদলে দিতে পারত, সেই সম্পদই বছরের পর বছর ধরে নীরবে বের করে নিয়ে যাচ্ছে প্রতিবেশী শক্তিগুলো, বিশেষ করে ভারত এবং মিয়ানমার। এবং পুরো ঘটনাটি এতটাই নিখুঁতভাবে পরিচালিত হচ্ছে যে সাধারণ মানুষের চোখে কিছুই ধরা পড়ছে না। পদার্থবিজ্ঞানের একটি সাধারণ সূত্র বলছে, গ্যাস সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। আর ঠিক এই বৈজ্ঞানিক নীতিকেই অস্ত্র বানানো হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। ভারতের সমুদ্র সীমার একেবারে কাছাকাছি এবং মিয়ানমারের সীমান্তবর্তী গভীর সমুদ্র অঞ্চলে বসানো হয়েছে অত্যাধুনিক ড্রিলিং রিগ এবং বিশাল হাই প্রেশার এক্সট্রাকশন সিস্টেম। কিন্তু তারা নিজের গ্যাস তুলছে না, আসল খেলা হচ্ছে অন্য জায়গায়। এখানেই আসে স্লান্ট ড্রিলিং বা ক্রস বর্ডার ড্রিলিং প্রযুক্তি। সাধারণ মানুষ ভাবতে পারে, এক দেশের ভেতর বসে আরেক দেশের গ্যাস কিভাবে তোলা সম্ভব? উত্তর হচ্ছে, ড্রিলিং পাইপ সোজা নিচে যায় না, এটি মাটির নিচে বাঁক নিয়ে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে। অর্থাৎ ভারত নিজের সীমান্তে বসে ড্রিল করছে, কিন্তু পাইপ ধীরে ধীরে ঢুকে যাচ্ছে বাংলাদেশের ভূগর্ভস্থ গ্যাস স্তরে। এরপর ক্রমাগত উত্তোলনের মাধ্যমে তারা তৈরি করছে লো প্রেশার জোন। ফলাফল, বাংলাদেশের গ্যাস স্বাভাবিক নিয়মেই ওই শূন্য স্থান পূরণ করতে ছুটে যাচ্ছে ভারতের পাইপলাইনের দিকে। এক কথায়, আমাদের গ্যাস তাদের পাম্প, আর লাভ তাদের অর্থনীতিতে। ইতিহাস ঘাটলে দেখা যায় এই কৌশল নতুন কিছু নয়। 1990 সালে কুয়েতের বিরুদ্ধে ঠিক এমন অভিযোগ তুলেছিল ইরাক। বলা হয়েছিল, কুয়েত সীমান্তের কাছে স্লান্ট ড্রিলিং করে রুমাইলা অয়েল ফিল্ড থেকে তেল তুলছে। সেই অভিযোগকেই কেন্দ্র করে শুরু হয়েছিল উপসাগরীয় যুদ্ধ। আজ প্রায় 3 দশক ধরে একই ধরনের প্রযুক্তিগত কৌশলের অভিযোগ উঠছে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে। পার্থক্য একটাই, তখন ইরাক যুদ্ধ করেছিল আর বাংলাদেশ বছরের পর বছর নীরব থেকেছে। 2012 সালে আন্তর্জাতিক সমুদ্র আদালতের রায়ে বাংলাদেশ বিশাল সমুদ্র সীমা পায়। সেদিন পুরো দেশে উৎসব হয়েছিল। সবাই ভেবেছিল বাংলাদেশের অর্থনৈতিক বিপ্লব শুরু হতে যাচ্ছে। কিন্তু ঠিক তখনই শুরু হয় আসল খেলা। সমুদ্র জয়ের পর বাংলাদেশের কয়েকটি সম্ভাবনাময় ব্লক পরিচালনার দায়িত্ব দেওয়া হয় ভারতের রাষ্ট্রীয় কোম্পানি ওএনজিসি এবং অয়েল ইন্ডিয়া লিমিটেডকে। অবাক করা বিষয় হচ্ছে, দীর্ঘ 1 যুগের বেশি সময় কেটে গেল সেই ব্লকগুলো থেকে তারা কার্যত উল্লেখযোগ্য উৎপাদনই শুরু করেনি। প্রশ্ন হচ্ছে কেন? কারণ অনেক বিশ্লেষকের মতে উদ্দেশ্য ছিল গ্যাস তোলা নয়, বরং ব্লকগুলোকে কার্যত নিষ্ক্রিয় করে রাখা, যেন বাংলাদেশ নিজে অনুসন্ধান না করতে পারে। আর সেই সুযোগে নিজেদের সমুদ্র সীমা থেকে ক্রমাগত চাপ সৃষ্টি করে বাংলাদেশের রিজার্ভ ধীরে ধীরে নিজেদের দিকে টেনে নেওয়া যায়। এই একই সময়ে ভারত নিজের কৃষ্ণা গোদাবরী বেসিন থেকে শত শত বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন অব্যাহত রেখেছে। অর্থাৎ প্রযুক্তি তাদের আছে, সক্ষমতা আছে, কিন্তু বাংলাদেশের ব্লকে রহস্যজনক নীরবতা। এই চুপচাপ লুণ্ঠনের সবচেয়ে ভয়ঙ্কর প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতে। নিজস্ব গ্যাস উত্তোলন না হওয়ায় দেশকে বাধ্য হয়ে আন্তর্জাতিক বাজার থেকে ব্যয়বহুল এলএনজি আমদানি করতে হচ্ছে। প্রতি বছর হাজার হাজার কোটি টাকা শুধু জ্বালানি আমদানিতে বেরিয়ে যাচ্ছে। এই বিপুল বৈদেশিক মুদ্রা দিয়ে নতুন শিল্পাঞ্চল, হাসপাতাল, বিদ্যুৎ প্রকল্প কিংবা রেলপথ তৈরি করা যেত। কিন্তু বাস্তবতা হচ্ছে, দেশ আজ জ্বালানি সংকটে হাঁসফাঁস করছে। গার্মেন্টস শিল্প উৎপাদন কমাচ্ছে, কারখানায় গ্যাস নেই, বিদ্যুৎ কেন্দ্র পুরো সক্ষমতায় চলছে না, নতুন শিল্প বিনিয়োগ আটকে যাচ্ছে, সাধারণ মানুষ লোডশেডিংয়ে ভুগছে। আর এর পেছনে যে শুধু বাজার সংকট কাজ করছে এমন নয়, বরং গভীরে রয়েছে সমুদ্রের নিচে বহু বছরের জ্বালানি যুদ্ধ। শুধু ভারত নয়, আন্তর্জাতিক বড় বড় এনার্জি কোম্পানিগুলোকে ঘিরেও রয়েছে প্রশ্ন। অতীতে বিভিন্ন বিদেশি কোম্পানি বাংলাদেশের গভীর সমুদ্র ব্লক নিয়ে আগ্রহ দেখিয়েও শেষ মুহূর্তে সরে গেছে। কেউ দাম নিয়ে আপত্তি তুলেছে, কেউ চুক্তি ঝুলিয়ে রেখেছে। বিশ্লেষকরা বলছেন, পুরো অঞ্চলকে দীর্ঘমেয়াদে জ্বালানি নির্ভরশীল রাখার একটি বৃহৎ আন্তর্জাতিক কৌশল বহুদিন ধরেই সক্রিয়। কিন্তু এবার দৃশ্যপটে এসেছে নতুন সমীকরণ। সরকারের ভেতরে আলোচনা শুরু হয়েছে পশ্চিমা কোম্পানি কিংবা আঞ্চলিক চাপের বাইরে গিয়ে সরাসরি চীনের অত্যাধুনিক ডিপ সি প্রযুক্তি ব্যবহার করা হবে। কারণ বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী অফশোর ড্রিলিং সক্ষমতা রয়েছে চীনের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠানগুলোর হাতে। শুধু প্রযুক্তি নয়, দ্রুত অনুসন্ধান, উৎপাদন এবং অবকাঠামো নির্মাণেও তারা এগিয়ে আছে। ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিনের নির্ভরশীলতা ভেঙে নিজেদের সমুদ্র সম্পদ নিজেদের হাতেই তোলার পরিকল্পনা নিয়েছে। আর এজন্যই চীনের সঙ্গে একটি বড় কৌশলগত অংশীদারিত্বের কথাও আলোচনায় এসেছে। যদি বঙ্গোপসাগরে বাংলাদেশের নিজস্ব ব্লকে দ্রুত ডিলিং শুরু হয়, তাহলে সমুদ্রের নিচের প্রেসার ব্যালেন্স বদলে যাবে। ভারত সীমান্তের ওপার থেকে তৈরি হওয়া লো প্রেসার জোন আর আগের মতো কাজ করবে না। অর্থাৎ গ্যাসের স্বাভাবিক প্রবাহ আবার বাংলাদেশের দিকেই
স্থিতিশীল থাকবে। সহজ ভাষায়, যে পাইপ দিয়ে বছরের পর বছর সম্পদ বেরিয়ে যাচ্ছিল সেই খেলা বন্ধ হয়ে যাবে। একই সাথে দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সকে আধুনিক প্রযুক্তি দিয়ে শক্তিশালী করার পরিকল্পনাও চলছে, যাতে ভবিষ্যতে বিদেশি কোম্পানির উপর সম্পূর্ণ নির্ভর না করে বাংলাদেশ নিজেই অনুসন্ধান, উৎপাদন এবং রিজার্ভ ব্যবস্থাপনা করতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি নিজস্ব গ্যাস উত্তোলন বাড়ানো যায় তাহলে প্রতি বছর এলএনজি আমদানিতে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয় তার বড় অংশ সাশ্রয় হবে। সেই অর্থ দেশের শিল্প, শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা যাবে। কিন্তু এখন প্রশ্ন একটাই, বঙ্গোপসাগরের তলদেশে এতদিন ধরে চলা এই নীরব শক্তির যুদ্ধ কি শেষ হতে যাচ্ছে? দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রভাব বলয়ের বাইরে গিয়ে বাংলাদেশ কি সত্যি নিজেদের সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে, নাকি আন্তর্জাতিক চাপ, কূটনৈতিক সংঘাত এবং পুরনো ভূরাজনৈতিক খেলাই আবারও থামিয়ে দেবে সেই স্বপ্ন? একটি বিষয় পরিষ্কার, ভবিষ্যতের যুদ্ধ শুধু সীমান্তে হবে না, ভবিষ্যতের যুদ্ধ হবে জ্বালানি নিয়ে, সমুদ্র নিয়ে, সম্পদ নিয়ে। আর সেই যুদ্ধে যে রাষ্ট্র নিজেদের সম্পদ নিজেরা রক্ষা করতে পারবে, আগামী পৃথিবীর নেতৃত্ব শেষ পর্যন্ত তাদের হাতেই থাকবে। বাংলাদেশ এখন ঠিক সেই মোড়ে দাঁড়িয়ে। সিদ্ধান্ত একটাই, নিজেদের সম্পদ নিজেদের হাতে তুলে নেওয়া, নাকি শেখ হাসিনার মতো চুপচাপ বসে থেকে 1000 ফুট নিচে চলতে থাকা নীরব ডাকাতি দেখতে থাকা। এখন পুরো দেশের চোখ বঙ্গোপসাগরের দিকে, কারণ সমুদ্রের নিচে যা ঘটছে সেটাই হয়তো লিখে দেবে বাংলাদেশের আগামী কয়েক দশকের অর্থনৈতিক ভাগ্য। দর্শক, আপনি কি মনে করেন, বাংলাদেশ কি পারবে শেষ পর্যন্ত এই গ্যাস নিজেরাই উত্তোলন করতে? আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।